রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বলল। চোখগুলো বেঁধে ফেলো। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, চোখগুলো বেঁধে ফেলবো মানে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি মানে তুমি বোঝো না? ছোট বাচ্চা তুমি, যে দুধ খাও। ওয়াশরুমের বাহিরে থেকে সব কিছু দেখা যায়, দেখো না? আমি এখন কাপড় চেঞ্জ করব, তাই তোমার চোখ বাঁধতে হবে। বলা তো যায় না, ছেলে মানুষের মন সুযোগ পেলে কি করে বসে। এটা বলে রিয়া আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলি তাই শোনার জন্য। আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম, ওর দিকে আঙুল তুলে বললাম, আমাকে বিশ্বাস করো না তুমি? তাই তো, কি বললে? ছেলে মানুষের মন বলা তো যায় না, কখন কি করে বসে। তাহলে থাকো তুমি, আমি আমার পথ দেখে চলে যাচ্ছি। যে আমাকে বিশ্বাস করে না আমি তার সাথেও থাকতে চাই না। এই যে থাকো তুমি, আমি গেলাম। রিয়া চট করে আমার হাত ধরে বলল, দেখো তানজিম, আমি তোমাকে এভাবে বলতে চাইনি। আচ্ছা, চোখ বাঁধতে হবে না, ওই দিকে ফিরে চোখ কিছুক্ষণ বন্ধ রাখো, তাহলেই হবে। এটা বলো, আমি যেখানে তোমার সাথে এক রাত ছিলাম, তাও আবার এত কাছে, তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তুমি বলো? সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল, এই জন্য এটা বললাম। রিয়া আমার হাত ধরে বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি তোমাকে। আমি জানি তুমি কতটা ভালো একটা ছেলে। আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না? তুমি বলো, মেয়ে হয়ে তো আর জন্মগ্রহণ করো নাই, তাহলে বুঝতে। আমি তোমাকে বলছি আর এত কথা বলতে হবে না, যাও যা ইচ্ছা তাই করো। এই যে আমি চোখ বন্ধ করলাম। রিয়া যেতে যেতে বলল, এত রাগ করার কি আছে? হুম, আমি তো এমনি মজা করে বললাম। মনে মনে বললাম, মজা না চাই, আঘাত দিয়ে কথা বলে, আবার বলে কি আমি তো মজা করেই এসব বলছি। চোখ বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া এসে বলল, এখন চোখ খুলতে পারো। আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া, তবে এই পোশাকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তবে এই পোশাক আমি প্রথমবারের মতোই আজকে পরলাম, বেশ ভালোই লাগছে। চুল ঠিক করে অন্য পাশে গিয়ে রিয়া কথাটা বললো। আমি ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম, আমি ভেতরে গেলাম, তোমার ইচ্ছে হলে দেখতে পারো, না হলে চোখ বন্ধ করতে পারো। রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, লজ্জা শরম কিছু কি আছে তোমার ভিতরে, নাকি সব বিক্রি করে দিয়েছো? না, এসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলছি। নিজের নাই লজ্জা সরম, আর আমাকে শিখাতে আসছে লজ্জা সরম আছে কিনা। রিয়া গাল লাল করে বলল, শুধু একবার ওখান থেকে বের হয়ে আয়, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম। দেখি রিয়া বিছানার উপর বসে বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে। এই যে ম্যাডাম, উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন? রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, ওপরে এই মাটির পাত্রটা কিসের দেখছো তুমি? রিয়ার কথায় আমি উপরের দিকে তাকিয়ে দেখি, সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে। এটা দেখে আমি রিয়াকে বললাম, কি কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে? এমনি অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এটা কি? আমি দেখেই ছাড়বো। ওরা যে আমাদের এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক বেশি, এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে? তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই। রিয়ার কাছে বলে বললাম, কিন্তু রিয়া মুহূর্তের মাঝে বিছানার উপর দাঁড়িয়ে বলল, এই জিনিসটা কি? এভাবে কেনই বা এখানে রেখে গেল? এটা তো আমি দেখেই ছাড়বো, এর ভিতরে কি আছে। এটা বলে রিয়া মাটির পাত্রের মাঝে হাত দিয়ে বলল, এটা তো অনেক ভারী, আমাকে সাহায্য করো। আমি পারবো না, তোমার ইচ্ছে হয়েছে তুমি দেখো, আমি না এইসবের মাঝে। রিয়া রেগে আমার কাছে এসে বলল, তুই পারবি না মানে? তোর বাপ দাদা 14 গোষ্ঠী সহ পারবে, নইলে তো জানিসই কি করব। মনে মনে বললাম, এই মেয়ে যে আমাকে কি পেয়েছে কে জানে। তবে ভালোবাসার মানুষ কোনো আবদার করলে সেটাকে কি আর সরিয়ে দেওয়া যায় বলেন? কি আর করবো, শেষমেশ রিয়াকে সাহায্য করলাম। তবে অদ্ভুত বিষয় হলো, এটা দেখতে একদম কলসের মতো, কিন্তু সেটা মাটি। তবে উপরে মুখের দিকে ভালো করে কাগজ দিয়ে পেঁচানো আছে। রিয়া আস্তে আস্তে সেগুলো খুলতে লাগলো। আমি আর হাত ধরে বললাম, রিয়া আমরা এসব কি করছি, একবার চিন্তা করে দেখো, যদি এতে কারো কোনো অসুবিধা হয়। রিয়া আমার হাত ঝাঁকে দিয়ে ফেলে দিয়ে বলল, কি হয় না হয় সেটা পরে দেখব, এটার ভিতরে কি আছে সেটা আমি না দেখে ছাড়বো না। আমার কেমন জানি একটা আগ্রহ জেগে গেছে এটাই দেখার।
আমি আর কি করব, দুই গালে হাত দিয়ে পা ভেঙে বসে বসে তাকে তাকে দেখছি রিয়া কি করে। সম্পূর্ণ কাগজটা খোলার পর আমি আর রিয়া দুজনে অবাক হয়ে গেছি। এটার ভেতরে এক ধরনের পানি আছে, তবে সেটা একদম লাল টুকটুকে। আমি এটা দেখেই বুঝে যে কি এটা কি। রিয়া যদি এই নেশা জাতীয় পানি একবার খায় তাহলে আজকে ও তো শেষ হবেই, তাতে আমিও। রিয়া মাটির পাত্র থেকে হাত দিয়ে একটু পানি সেকে বলল, ইয়াহু, আমি পেরে গেছি। এত সুস্বাদু পানি আমি জীবনেও খাই নাই। ওই মাটির কলসের সাথে লাগানো ছিল ছোট একটা গ্লাস, সেটার মাঝে রিয়া পানি ঢালতে লাগলো। আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, রিয়া এটা একদম ভুলেও করবে না, এতেও তো পারে এটা এক ধরনের বিষ, এটা যে নেশা জাতীয় পানি বললাম। রিয়া বলতো তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়েছে। বিষ বললাম এই কারণে যেন ও সহজেই বিশ্বাস করে নেয়। কিন্তু রিয়া আমাকে অবাক করে বলল, আমাকে আর বোকা বানানো লাগবে না, আমি সব কিছু বুঝি। এটা একটা সুস্বাদু পানি যা ওরা এখানে লুকিয়ে রাখছে। ভাব একবার, আমার কি কপাল, আমি সেটাকে দেখে ফেলেছি এবং এখানেই খাবো। এটা বলে রিয়া গ্লাস ঠোঁটের কাছে নিয়ে ডপ ডপ করে খেতে লাগলো। আমি মনে মনে ভয় পেতে লাগলাম, না জানি আজকে আমার কি অবস্থা হয়। ভয়ে ভয়ে ওর দিকে তাইকে বললাম, খেলেই যখন তাহলে অল্প করে খাও, বেশি খাবার কিন্তু শরীরের জন্য ভালো না। রিয়া আমার সামনে এক গ্লাস ধরে বলল, খাবে তুমি? আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, না তুমি খাও, তবে আজকে যে তুমি মরবে এটা আমি শিওর। আরে মরলে মরবো, তাই বলে কি এই রকম জিনিস হাতছাড়া করব? রিয়া খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে বললো, এখন হয়েছে, আর খাবো না। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আর মনে মনে চিন্তা করছি, রিয়া এতটা পরিমাণে খেয়েছে এই পানি, এরপরেও এই মেয়ের কিছু হলো না, বিষয়টা কি। হাত দিয়ে আমি একটু সেকে থুতু দিয়ে ফেলে দিলাম। এটা তো এক নম্বর, তো কি যেন বলে মনে পড়ছে। তবে এটা খেলে যে মারাত্মক নেশা হবে এটা আমি শিওর। আবার আগের মতো সুন্দর করে কাগজ দিয়ে পাত্রটা মুড়িয়ে আগের জায়গায় রেখে দিলাম। তবে বিছানার উপর রিয়া ঝিমটি মেরে বসে আছে, কোনো কথা বলছে না, একদম চুপচাপ। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম রিয়ার মুখটা কেমন জানি লাল হয়ে গেছে। মনে মনে বললাম, আজকে কাজ হয়েছে, এখান থেকে কি চলে যাবো নাকি থাকবো। যখন এই পানি ওর ভিতরে গিয়ে কাজ করবে তখন সব কিছু ওলট পালট করে ফেলবে। আমার মনের ভেতরে ভয় পেল। তবে একা রেখেও তো ওকে আমি যেতে পারি না, যত হোক ওকে আমি ভালোবাসি, তাই এখন ওর খেয়াল রাখা আমার কর্তব্য। আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম, রিয়া তোমার কি হয়েছে, কথা বলো না কেন? হাত ঝাঁকি দিয়ে বলল, এ রিয়া কথা বলো না কেন তুমি? প্রায় আধা ঘন্টা পর রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি ওর হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি, দেখলেই যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। রিয়া আমার কাছে এসে বুকের মাঝে হাত দিয়ে বলল, তোমার বুকের মাঝে এত পশম কেন? এই পশমকে তোমাকে অনেক হট লাগছে। বিছানার উপর থেকে লাফ দিয়ে রিয়ার থেকে অনেকটা দূরে সরে গিয়ে বললাম, আমি কতবার বলছি এসব খাবে না, এখন ঠেলা বোঝো কেমন লাগে। রিয়া পাশে পড়ে থাকা ফল কাটার চাকুটা আমার কাছে এসে আমার গলায় ধরে বলল, আমি এখন যা বলবো তাই করবি, চুপচাপ বিছানার ওপর গিয়ে শুয়ে পড়। ভয়ে ভয়ে বললাম, রিয়া তুমি আমার সাথে কি করতে চাইছো? আমি বুঝতে পারছি তুমি মাতাল হয়ে গেলে, দাঁড়াও আমি বাইরে থেকে তোমার জন্য টক নিয়ে আসছি, তাহলে ঠিক হয়ে যাবে তুমি। রিয়া আমাকে উল্টা ধমক দিয়ে বলল, এত কথা বলিস কেন? আমি যা বলছি তাই শোন, নইলে এই দিলাম টান। আরে রাখো রাখো, যাচ্ছি যাচ্ছি। ভয়ে ভয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম। রিয়া কাপড় দিয়ে আমার হাত পা সব বেঁধে ফেললো। আমি এবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম, রিয়া তুমি আমার সাথে কি করতে চলছো? রিয়া আমাকে ছেড়ে বিছানার উপর বসে হেসে হেসে বলল, আমার শরীর কেমন কেমন জানি করছে, মনে হচ্ছে তোর দিকে আমাকে টানছে। ইস রে! আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, রিয়া এটা মোটেও তুমি করতে পারো না, দেখো তুমি এখন দিশেহারা হয়ে আসো, তোমার ভেতরে তেমন কোনো জ্ঞান শক্তি নাই রিয়া। তাই বলছে আমার হাত পা খুলে দাও প্লিজ। থেকে ওর কাপড় এক এক করে সব খুললো। আমি চোখ বন্ধ করে বললাম, এটা তুমি করতে পারো না, আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও। শুধু এইটুকুই বললাম, পরে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া যেটাকে ইতিহাস বলে সেটাই কইলো। সকালে কারো কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখি রিয়া শরীরে কম্বল পেঁচিয়ে কান্না করছে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, কি হয়েছে রিয়া তোমার, হঠাৎ এইভাবে কান্না করছে কেন? ঠাস ঠাস করে রিয়া আমার গালে একটা চড় দিয়ে বলল, তুই কোনো কথা বলবি না, আমার সুযোগের দুর্বলতা নিলি না আজকে। আমি আগেই বলেছিলাম ছেলেদের আর যাই করো বিশ্বাস করো না, আর আজকে তুই সেইটার প্রমাণ করে দিলি। এখন আমি সাইমনকে কিভাবে আমার এই মুখ দেখাবো?
তুই এটা আমার সাথে করতে পারলি? একবার আমার কথা চিন্তা করলি না? আমি ওকে জোরে একটা ধমক দিয়ে বললাম, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমাকে বললি না আমি তো সর্বনাশ করছি না? দাঁড়া, আমার হাত পায়ের বাঁধনগুলো আগে খুলে দে। রিয়া কান্না বন্ধ করে বলল, তোমাকে এভাবে হাত পা বেঁধে রেখে গেল কে? ও, সব কাজ করে এখন ভালো সাজা হচ্ছে? জোরে বললাম, আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিবি কি না? রিয়া ভয়ে ভয়ে তাই করলো। আমি উঠে কাপড় পরলাম, উপর থেকে ফোনটা নিয়ে রিয়ার হাতে দিয়ে বললাম, এখন ভালো করে দেখতো কে কার সর্বনাশ করছে। আমি জানতাম রিয়া উল্টাপাল্টা কিছু করবে, এজন্য আমি আগে থেকেই ক্যামেরা চালু করে রাখছি। আর রিয়া যে আমার সাথে এরকম কিছু একটা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ করে যে কিভাবে এসব হয়ে গেল আমি বুঝতেও পারি নাই। এসব হবে আগে জানলে আমি বেশ সতর্কতায় অবলম্বন করতাম। রিয়া অল্প কিছু ভিডিও দেখে ডিলিট করে দিয়ে ফোনটা আমার হাতে দিল। মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি আসলেই সরি। আমি বুঝতে পারি নাই এই পানি খাওয়ার পরে যে এইসব হবে। তখন আমার কেমন কেমন জানি করছিল। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বুঝলে কি আর এসব হতো? অসহায় সুরে কথাটা বললো রিয়া। ও, তা বুঝবে কিভাবে? আমি কত করে তোমায় না করছি, তুমি তখন তো আমার কথা শুনলে না। আমার সব কিছু কেড়ে নিয়ে এখন আমি আমার হবু বউকে কি বলে জবাব দেবো? মনে মনে তো আমি অনেক খুশি, আমার হবু বউ তো তুমি রিয়া। রিয়া কান্না কান্না সুরে বলল, আমি সত্যি অনেক সরি। আমি জানতাম না আমি এমন কিছু করে বসবো। আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। রিয়া আমার দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? তোমার সরি কথাটা শুনে এত বড় একটা ভুল করলে এই সামান্য একটা সরি বললেই কি সব মাফ হয়ে গেল? এবার আমি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, সেদিন আমিও এরকম একটা ভুল করেছি, কিন্তু তখন তো তুমি আমাকে মাফ করো নাই। আমি চাইছিলাম তোমাকে বিয়ে পর্যন্ত করতে, কিন্তু তুমি কি করলে? তোমার ভাইকে বললে আমাকে মেরে ফেলতে। আজকে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো আর আমি তোমার জায়গায়। এখন এটা চিন্তা করো, আমি কি সেদিন খুব বড় ভুল করে ফেলেছিলাম, যার কারণে এত এত বছর আমি আমার পরিবার হারা, আমার প্রিয়জন হারা। তোমার মতোই সেদিন আমারও এরকম নেশা হয়েছিল, তবে সেটা তোমার নেশা যা আমি মাথা থেকে দূর করতে পারি নাই। এত বড় একটা ভুল, যার জীবনের একটা অংশ, এটা কি এই সামান্য একটা সরি বাক্যে মাফ হয়ে যাবে? যদি মাফই করা যেত তাহলে এত এত বছর আমি বা কেন শাস্তি পেলাম? কেন আমি তোমার থেকে এত দূরে ছিলাম? জবাব আছে তোমার কাছে রিয়া? আমার কথা শুনে রিয়ার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলল, তো তো তুমি কে? কে? আমি ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভালো করে তাকিয়ে দেখো তো, আমাকে চিনো নাকি? মনে পড়ে সেই মানুষটাকে, একটা ভুলের কারণে যাকে তোমরা মেরে ফেলতে চাইছিলে? রিয়া আমার মুখে হাত দিয়ে ভালো করে একবার দেখলো, হাত ছেড়ে আমার থেকে অনেকটা দূরে গিয়ে বলল, লাদেন তুমি? আমি হাসিতে বললাম, আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে তুমি? আজকে তো আমি তোমার সাথে জোর করে কিছুই করতে চাই নাই, নাকি তুমি প্ল্যান করে এসব করছো আমার সাথে? রিয়া আমাকে উল্টা প্রশ্ন করলো, তুমি যে লাদেন আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাথে মিথ্যে কথা বলছো না তুমি? ও, এখন কেন বিশ্বাস হবে? আমাকে ছেড়ে নতুন পেয়েছো না? তবে সেদিন তোমার ভাই আমাকে মারে নাই, অন্য দেশে আমাকে পাচার করে দেয়, মনে করে আমি অন্য দেশে গিয়ে মারা যাব। এত সহজে আমি কিভাবে মারা যাব বলো? তোমরা আমার সাথে যে গেম খেলেছো এর হিসাব নিতে হবে না? এই বলে আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলাম। আর রিয়া পেছনে যেতে যেতে একসময় ওর দেওয়ালে পিঠ থেকে গেল। আমি দুহাত দিয়ে ওকে আটকে চোখ গরম করে প্রশ্ন করলাম, আমার সাথে এমন কোলে কেন রিয়া? নাকি ওই দিনের প্রতিশোধ নিলে তুমি? রিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল, আমি জানি না এটা কিভাবে হয়। আর তুমি কেনই বা আমার জীবনে আবার ফিরে এলে? কেন, যাকে ভালোবাসি তার কাছে কি ফিরে আসবো না? এত বছর পরে আমি তোমার কাছে ফিরে আসছি, আর তুমি বলো আমি কেনই বা তোমার জীবনে ফিরে এলাম? আজকে আমাকে যেভাবে তুমি ব্যবহার করলে না, একদিন ঠিক আমিও তোমার সাথে এমনটা করছিলাম। এখন চিন্তা করো, অপরাধ কি আমার ছিল? মানছি আমার অপরাধ ছিল, এজন্য তো আমি তোমার কাছেও মাফও চাইছিলাম। ঠিক এখন যেভাবে তুমি বলছো। পুরনো কথা আমাকে মনে করিয়ে দিয়ে না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আমি আর তোমাকে আমার সামনে দেখতে চাই না। আমার জন্য আমার সাইমন আছে, ওকেই আমি ভালোবাসি। আর লাদেন নামে যে ছিল ও আমার কাছে মৃত। রিয়ার কথায় মন খারাপ করে বললাম, এত বছর পর আমার আসল পরিচয় পেলে এরপরেও এই কথা বলছো? তুমি জানো রিয়া, আমি এখানে শুধু তোমার জন্য ফিরে এসেছি। তোমার জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আর তুমি? রিয়া আমার দিকে একবার তাকিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আমি বিছানার উপর বসে বসে চিন্তা করছি, তাহলে কি আমার ভালোবাসা এভাবেই সমাপ্ত হয়ে যাবে? রিয়া আমার পরিচয় জানার সত্ত্বেও আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো না। এখনো কি আমি ওর কাছে অপরাধী? রিয়া আমাকে কিছু একটা বুঝ দিত যে আমি এই কারণে তোমাকে ভালোবাসতে পারবো না। ও আমাকে কিছুই বলে নাই।
আমি কি এতটাই খারাপ? মনটাই খারাপ হয়ে গেল। ভাবছিলাম আমার জন্য ওর মনের ভেতরে একটু হলেও ভালোবাসা আছে, কিন্তু সেটা কি তাহলে আমার চিন্তা ভাবনার ভুল? রুম থেকে বাইরে হয়ে রিয়াকে আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। লাইলিকেও খুঁজতে লাগলাম, ওকেও পেলাম না। কোথায় গেল ওরা এত তাড়াতাড়ি? বুঝলাম না। তবে রিয়ার চোখ আমাকে অন্য কিছু বলতে চাইছিল। অনেক খোঁজাখুঁজির পরেও ওদের না পেয়ে আমি আমার রুমে চলে গেলাম। মাথা একটু ভারী ভারী লাগছে এসব চিন্তা করে। শুয়ে শুয়ে একটু হালকা করতে লাগলাম মাথাটা। অনেকক্ষণ হয়ে গেল, রিয়ার কোনো খবর নেই। ভাবছিলাম রিয়া আমাকে দেখে হয়তো মেনে নেবে, কিন্তু মুহূর্তের মাঝে সব চিন্তা ভুল করে দিল। একটা অদ্ভুত আওয়াজে আমি শোয়া থেকে উঠে পড়লাম। দরজা খুলে বের হয়ে দেখার চেষ্টা করছি কোথা থেকে এই আওয়াজ আসছে। সামনে তাকে দেখি এক জায়গায় অনেক ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি, সকাল সকাল এখানে এত কিসের ভিড়? আমিও হেঁটে হেঁটে সেখানে গিয়ে দেখার চেষ্টা করছি এখানে কি হয়েছে। হেঁটে ঠেলে ভেতরে গিয়ে দেখি মরুভূমির মাঝে একটা হেলিকপ্টার এসে থামলো। এটা দেখে মনে মনে চিন্তা করলাম, এখানে আবার কি হলো? কিন্তু ভিড়ের ভিতর থেকে রিয়াকে হেলিকপ্টারের দিকে যেতে দেখে আমি বুঝে গেছি যেটা রিয়ার কাজ। মনে মনে একটু খুশি হলাম। যাতে হবে আর শহরের রাস্তা খুঁজতে হবে না, খুব সহজেই যেতে পারবো। আমি রিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। যে আমি হেলিকপ্টারের কাছে গেলাম, রিয়া আমাকে দেখে আমার মুখের উপর হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিল। পাইলট আমাকে হাতে ইশারা করে বলল যেন এখান থেকে দূরে যাই। মান সম্মান যা একটু ছিল সবটাই মনে হয় চলে গেছে। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে এখান থেকে সরে একটু সাইডে চলে এলাম। দেখতে দেখতে রিয়া আকাশে উড়াল দিল। হঠাৎ পেছন থেকে কে জানে বলল, তোমার বউ কি তোমার সাথে রাগ করে চলে গেছে? আমি পিছনে তাকিয়ে দেখি এটা লাইলি। আমি মন খারাপ করে বললাম, রিয়া কি এতক্ষণ তোমার কাছে ছিল? হুম, সকাল সকাল রিয়া আমার কাছে এসে বলল আমি বাড়িতে একটু কথা বলতে চাই, টেলিফোন অথবা তোমার ফোনটা একটু দেবে। আমিও সরল মনে দিলাম। ও আমার থেকে দূরে গিয়ে কি জানি কথা বলল, আর একটু পরেই এখানে হেলিকপ্টার চলে আসলো। আচ্ছা, ও কি তোমার উপর রাগ করেছে? আমি লাইলির কথায় একটা হাসি দিয়ে বললাম, তুমি যাকে আমার বউ বলছো তাকে তুমি চিনো? সে কি? লাইলি আমার দিকে চোখ তুলে বলল, চিনব না কেন, এটা তো তোমার বউ হয়। আমি মুচকে হাসি দিয়ে বললাম, ও আবার আমার বউ? তবে তুমি শুধু এটুকু জেনে নাও, ওর বাবা সেনাবাহিনীর মেজর, আরও আমার বউটাও কিছুই না। এক কাজ করো, আমাকে একটু তোমাদের রানীর সাথে আলাদা করে কথা বলে দিতে পারবে? লাইলি আমার কাছ থেকে দূরে গিয়ে বলল, তোমাকে এখন আমার কেমন তোমাকে এখন আমার কেমন জানি সন্দেহ লাগছে। সত্যি করে বলো তো তুমি কে? এমনি মন ভালো না, আবার তুমি এর মাঝে বলছো আমাকে তোমার সন্দেহ লাগছে। এর মাঝে একটা ছেলে এসে আমাকে বলল রানী ডাকছে, যান গিয়ে দেখা করে আসেন। আমি লালের দিকে তাকিয়ে বললাম, তো চলো যাওয়া যাক। তোমার কপাল অনেক ভালো, যা বলো তাই আপনা আপনি হয়ে যায়। তবে এই মেয়েটা হঠাৎ করে এমন করলো কেন? কিছুই মাথায় আসতেছে না। কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক। যেতে যেতে লাইলিকে বললাম, আচ্ছা তুমি কি কারো প্রেমে কখনো পড়ছিলে? ও আমাকে উল্টা প্রশ্ন করে বলল। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আগে আমার কথার উত্তর চাই। লাইলি একবার আমার দিকে তাকিয়ে চোখ নিচু করে বলল, আমাদের জীবনে প্রেম নামে কোনো শব্দ নেই, না ছিল আর ভবিষ্যতেও হবে না, এটাই বেস্ট। আমি ওর কথা শুনে সত্যিই খুব অবাক হলাম। কি বলছে ও? তবে আমি আবার ওকে বলে উঠলাম, জীবনে আর যাই করো না কেন, একা একা বাঁচা কখনো সম্ভব না। বাঁচতে হলে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার, যে সবসময় ছায়া হয়ে তোমার পাশে থাকবে, তোমার খেয়াল রাখবে, যেটাকে ভালোবাসা বলতেও পারো। লালি একটা হাসি দিয়ে বলল, আমাদের জীবনটা এরকম, তবে এখন একা থাকা শিখে গেছি। গ্রামকে কিভাবে রক্ষা করব সেটাই সবসময় চিন্তা করি। এসব আজে বাজে চিন্তা করার আর কোনো সময় আছে? লাইলি আমাকে ইশারা করে বলল, আমরা চলে আসছি, ভিতরে গিয়ে কথা বলে আসেন। আমি এখানে দাঁড়িয়ে আছি। না তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, আমার অনেক দেরি হবে, চলে যাও। আগে ভিতরে যাও, গিয়ে দেখো রাজ মাতা কি বলে। আমি আর ওর কাছে দাঁড়ালাম না। ভিতরে ঢুকতেই একটা ছেলে দেখিয়ে দিল কিভাবে ভেতরে যেতে হবে। আমিও ছেলেটার কথা মতো যেতে দাঁড়ালাম। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। একটা টেবিলে সুন্দর সুন্দর করে অনেক খাবার সাজানো আছে। কি বলবো, দেখে যেন জিভে জল চলে এসলো। আমি আর সামনে গেলাম না, এখানে দাঁড়িয়ে আশেপাশে কি কি আছে সেটা দেখতে লাগলাম। হঠাৎ ভেতর থেকে একটা মৃদু কণ্ঠে আওয়াজ এলো, কি খবর তোমার, ভালো আছো তো? সামনে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। যাকে সবাই রাজমাতা বলে তিনি আমার সামনে এসে দাঁড়ালো। তবে গায়ে নীল কালারের একটা শাড়ি, যে রংটা আমার খুব ফেভারিট। কি বলবো, সত্যি অনেক সুন্দর লাগছে এই মেয়েটাকে। তবে সুন্দর লাগলে কি হবে, রিয়ের কথা মনে করে মনটাই খারাপ হয়ে গেল। কত ইচ্ছে ছিল ওকে আমি শাড়ি পরিয়ে দেবো। রাজমাতা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি মাথা নিচু করে বললাম, সরি রাজমাতা,
হঠাৎ আপনাকে শাড়িতে দেখলাম তো, তবে আপনাকে খুব সুন্দর লাগছে। প্রথম কথা, আমাকে রাজমাতা বলতে পারবে না, বলছি না। আমাকে তামান্না বলে ডাকতে পারো। যেহেতু আমরা সমবয়সী, আমি এখানে সবার রাজমাতা, কিন্তু তোমার নয়। সো নাম ধরেই ডাকবে। আমি একটা হাসি দিয়ে বললাম, জি, ডাকার চেষ্টা করব। ও, আমি এটাই চাইছিলাম। তবে তোমাকে এত সকাল সকাল যেই কারণে এখানে ডাকা। আমি তামান্নাকে থামিয়ে বলে উঠলাম, এখানে কেনই বা হেলিকপ্টার আসলো, কেনই বা রিয়া আমাকে রেখে চলে গেল, তাই তো? এরই তো উত্তর জানতে চান আপনি? ও, আমি শুধু এতটুকুই জানতে চাই। আর সত্যি করে বলবে, তুমি আসলেই কে? আমি দ্বিতীয়বারের মতো মাথা নিচু করে বললাম, সে অনেক কাহিনী শুনতে অনেক সময় লাগবে, বলবো। তার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে। ও, বলো, তুমি কি বলতে চাও? আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম, আমি একা একা তো আর এই গ্রাম ঘুরে দেখতে পাবো না, তাই আমি চাইছি আপনার সাথে এই গ্রামটা ঘুরে দেখতে। আর রিয়ার ব্যাপারেও সবকিছু বলে দিলাম। সে না হয় পরে দেখবো, আগে আসো, কিছু খেয়ে নাও। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আমি আপনার সাথে বসে একাই টেবিলে খাবো, এটা হতে পারে না। এবার কিন্তু তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে। বলছি না, এত সম্মান আমাকে দেখাতে হবে না। সকালে তোমার নামে অনেক রিপোর্ট আসছে। সবাই বলছে তুমি নাকি আমাদের এই গ্রামকে ধ্বংস করতে এসেছো। কিন্তু আমার তোমাকে দেখে এমন মনে হয় না। আমার মন বলছে তুমি বড় কোনো বিপদে পড়েছো। আমি এবার হেসে হেসে বললাম, আমার আবার বিপদ? জীবনটাই গেল কষ্টে কষ্টে, যাকে ভালোবাসি সে আমার কাছ থেকে দূরে চলে গেল। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে বসে কিছু খেয়ে নাও। এমনিই অনেক দেরি হয়ে গেছে। কি করব, আমারও পেটে অনেক খিদে পেয়েছে, তাই ওর সাথে এক টেবিলে বসে গেলাম। খেতে খেতে তামান্নাকে বললাম, একটা হেল্প করবে? ও, বলো, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব। বাসায় একটু কথা বলা লাগে, তোমার ফোনটা কিছুক্ষণের জন্য পাবো? ও, দেবনি, আগে কিছু খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে বললাম, তো চলেন, আপনাদের গ্রামটা ঘুরে দেখাবেন না? তামান্না আমার দিকে তাকিয়ে বললো, আমি লাইলিকে বলে দিচ্ছি, তুমি ওর সাথে যাও। ওর সাথে তো আমি আগেই যেতে পারতাম, কিন্তু যাবো না। আমি তো আপনার সাথে যেতে চাই, কিছুটা সময় প্লিজ না করবেন না? তামান্না একবার আমার দিকে তাকিয়ে দেখলো, পরে কি জানি চিন্তা করে বললো, আচ্ছা, তুমি এখানে বসো, আমি ভিতর থেকে আসছি। আর এই নাও ফোন, যার সাথে কথা বলতে চাও বলতে পারো। এই বলে তামান্না ভেতরে চলে গেল। আমি আপুর নাম্বারে কল দিতেই আপু ধরে বললো, কে বলছেন? আপু তুই ভালো আছিস? আরে লাদেন ভাই আমার, তুই এখন কই আছিস? যেখানেই থাকিস না কেন, আগে বাড়িতে আয়। আমি জানতাম তুই বেঁচে আছিস। আর রিয়া তো বাসে চলে আসছে। আপু শোন, তোর একটা কথা বলি। বল। শোন, রিয়া আমার আসল পরিচয় জেনে গেছে, আর ও কি বাসায় গিয়ে কিছু বলছে আমার কথা? আপু তোতলাতে তোতলাতে বললো, না, তেমন কিছু না। আমি রাগ দেখি বললাম, সত্যি কি বলছে সেটা বল, কিছু একটা তো হয়েছে, এটা আমি শিওর। দেখ ভাই, তুই মন খারাপ করিস না। রিয়া বলেছে তাকে যদি ইমার্জেন্সিভাবে সাইমনের সাথে বিয়ে দেওয়া না হয় তাহলে ও আত্মহত্যা করবে। শুধু এইটুকু বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। আর বুঝলাম না হঠাৎ করেই ওর কি হলো। আমি মন খারাপ করে বললাম, আপু তুই সেদিন সত্যি কথাই বলছিলি, সত্যি রিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতেও পারি নাই রিয়া যে এতটা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য বেঁচে আছি, সে যদি কলিজায় আঘাত দেয় তখন কেমন লাগবে বলো? খুব খারাপ লাগছে রে আপু, মনকে বুঝ দিতে পারছি না। প্লিজ ভাই, তুই মন খারাপ করিস না। আর তুই তাড়াতাড়ি চলে আয়, আমি দেখছি কি করা যায়। না রে, বাদ দে, জোর করে আর যাই করা যায় না কেন, ভালোবাসা আদায় করা যায় না? আমি আমার ভাইকে আবার হারাতে চাই না। ফিরে আসলেই বা কি হবে, কষ্টই পাবো, এছাড়া তো আমার কপালে কিছুই নাই। দেখ ভাই, আমি তোর জন্য খুব চেষ্টা করছি, কিন্তু পারলাম না। আমি ওর থেকেও ভালো কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব, দেখিস। তুই শুধু একবার এখানে আয়। পৃথিবীতে এত এত মেয়ে থাকে, আমি রিয়ার মাঝে মুগ্ধ কেন জানিস? আমার চোখে ওর মতো এই পৃথিবীতে কোনো মেয়ে নাই, তাই তো দিন রাত ওর কথা চিন্তা করি। বাদ দে, তুই ওসব বুঝবি না। আচ্ছা রাখি রে, এটা আরেকজনের ফোন, আমার সব কিছু তো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। রাখ রাখ ভাই, ফোনটা কাটিস না। বল, কি বলবি? কালকের মাঝে আমি যদি তোকে আমাদের বাড়িতে না দেখি, মনে করব আমার এক ভাই আবার নিখোঁজ হয়ে গেছে। একটা মেয়ের কারণে আমাদের সবাইকে কষ্ট দিবি, এটা তো হতে পারে না। দেখ আপু, এইভাবে বলিস না। আচ্ছা যা, আমি আসতেছি। এই বলে ফোনটা রেখে দিলাম। সামনে তাকে দেখি তামান্না দাঁড়িয়ে আছে। আমার চোখে ওর চোখ পড়তেই আমাকে প্রশ্ন করলো,
আমি যদি কোনো ভুল না করি, তোমার সাথে যেই মেয়েটা ছিল ও কি তোমার গার্লফ্রেন্ড হয়? কিছুটা এমন বলতে পারেন। আচ্ছা চলেন তাহলে, যেতে যেতে সব কিছু বলছি। তামান সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললো, তুমি বলছো যেহেতু তো যেতেই হবে, তবে আমি বাইরে বেশি একটা বের হইনি। আমি মজা করে বললাম, ভয় পান নাকি যদি কেউ মেরে ফেলে? তামান্না একটা হাসি দিয়ে বলল, হয় আবার আমি? তোমার কি আমাকে দেখে তাই মনে হয়? না, তবে সুরক্ষা বলতে একটা বিষয় আছে না। তুমি জানো এই গ্রামের সবাই আমার এক কথায় জীবন দিতে রাজি। সে তো দিবেই, কারণ আপনি এখানকার প্রধান। বাইরে গিয়ে দেখি লাইলি এখনো দাঁড়িয়ে আছে আমার সাথে। তামান্নাকে দেখে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবতেই পারে নাই যে ওদের রাজমাতাকে আমার সাথে দেখবে। লাইলি আমার থেকে চোখ সরিয়ে তামান্নাকে বলে উঠলো, রাজমাতা, আপনি হঠাৎ করে বাইরে বের হলেন যে, কোথাও যাবেন নাকি? তামান্না লাইলির দিকে তাকিয়ে বলল, ও এই তো, ওকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবে, এটা ও আমার কাছে আবদার করেছে। লাইলি রেগে বলল, তাই বলে আপনি কেন? আমি ছিলাম না? এর মাঝে আমি বলে উঠলাম, একজন রানীর সাথে গ্রাম দেখার সুযোগ কে হাতছাড়া করতে পারে? তাই সুযোগ পেয়েছি, কাজে লাগিয়েছি। তামান্না হাসতে হাসতে বলল, আচ্ছা লাইলি, তুমি চলে যাও, আমি এখানেই আছি, আমার জন্য এত চিন্তা করতে হবে না। লাইলি আমার দিকে তাকিয়ে বলল, তাও তো। আমি এবার ওকে একটু ভয় দেখে বললাম, আজকে তোমার রাজমাতাকে মারতে নিয়ে যাচ্ছি, পালে বাঁচাও। এই বলে চলে যেতে লাগলাম। পিছন পিছন তামান্নাও চলে আসছে। তামান্না কাছে আসতেই মজা করে বললাম, রানীর সবকিছু আছে কিন্তু রাজা নাই। তামান্না আমার দিকে তাকিয়ে বলল, তেমন কাউকে আজও পাই নাই, আর এসব বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা আমার কথা ছাড়ো, এখন তোমার কথা বলো। হঠাৎ করে কি এমন হয়েছে তোমাদের মাঝে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এভাবে একা রেখে চলে গেল? সে তো বলবো। তার আগে আপনার সাথে আমি একটা মিথ্যে কথা বলছি, রাগ করছেন কি? তামান্না মুচকে হাসি দিয়ে বলল, রাগ করার কি আছে, শুধু এইটুকুই বললো, মিথ্যা কথা কেন বললে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলতে চাইছিলাম না, কিন্তু না বললেও আপনি বিশ্বাস করতেন না। পরিস্থিতির শিকার হয়ে এমন করতে হয়েছে, তাই রিয়াকে মিথ্যা বউ বানিয়ে পরিচয় দিলাম। ও সে না হয় বুঝলাম, তবে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি? প্রথম থেকে শোনেন, তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন ও আমাকে। আমি এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়ার সম্পর্কে সব বলতে লাগলাম। সব শুনে তামান্না আমাদেরকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো? এসব তো কিছুই না, তবে আমি শুধু এইটুকুই জানি, ভালোবাসার জন্য আমি সব করতে পারি। এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো? আমি এমন ভালোবাসাকে সম্মান করি, কিন্তু তাই বলে এই নয় যে নিজের সব কিছু দিয়ে ওকে ভালোবাসতে হবে। আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, মেয়েদের এত বেশি সম্মান দিও না, নইলে ওরা গাছে উঠে যাবে। আমি তামান্নার কথার উত্তর দিয়ে বললাম, এসব কথা এখন ছাড়েন, আমার সাথে আমাদের শহরে যাবেন আপনি? আরে না যাওয়া যাবে না, আমার উপর এই গ্রামের দায়িত্ব আছে, আমি গেলে এসব কে দেখবে? মন খারাপ করে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে একটু শহরের রাস্তা দেখিয়ে দেন, আজকে রাতেই রওনা দেবো। আমি অপেক্ষায় থাকবো তোমাকে আর রিয়াকে বরণ করে নেওয়ার জন্য। উপরের আকাশ দেখতে দেখতে বলল, সে ভাগ্য হয়তো আমার হবে না, রিয়ার বিয়ের পর আবার লন্ডনে চলে যাব। এভাবে যে শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব সেটা জানতাম না। তবে আপনি মানুষটা অনেক ভালো, কোনো অহংকার নেই আপনার ভিতর। না, যেমনটা বলছো ততটা না, তবে আমি যদি পারতাম তোমার সাথে আমি নিজের হাতে রিয়াকে বিয়ে দিতাম, কিন্তু পারবো না। এখন আর আগের মতো কাউকে জোর করি না। তবে একটা কথা কি জানেন, রিয়া যখন অন্ধ ছিল তখন ও খুব ভালো ছিল, খুব মনে পড়ে আগের দিনগুলো। তবে একটা ভুল সবকিছু নষ্ট করে দিল। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, দেখে গিয়ে কি হয়। আপনার সাথে এগুলো বলছি কারণ আপনাদের কাছে আমি মিথ্যা কথা বলছি, তাই সব কিছু খুলে বলছি। আমার সাথে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, আর ওদের গ্রামটাও দেখা হয়ে গেছে। সবকিছু রেডি করে রাতে শহরের উদ্দেশ্যে রওনা দেবো। এজন্য রুম থেকে বের হলাম। বাইরে এসে দেখি তামান্নার সাথে লাইলি দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে কতগুলো ছেলেও আছে। তামান্না আমার দিকে এগিয়ে এসে আমার চোখ ওর চোখে রাখলো। দেখে মনে হচ্ছে যেন আমি ওর চোখের মায়ায় পড়ে যাচ্ছি। সত্যি ভাগ্যের কি খেলা, একটা মেয়ের জন্য আমি কত কিছুই না করছি, এরপর আমি ওকে বোঝাতে পারছি না আমি যে রিয়াকে কতটা ভালোবাসি। তামান্নার চোখে ইশারা করে বলল, কি দেখো এভাবে? আমি একটু ওর কথা লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, না তেমন কিছু না। আচ্ছা তাহলে আজকে আসি, কেমন? আমি ভালো থাকবেন। আমার কথা শুনে তামান্নার মুখটা কেমন যেন হয়ে গেল। ও চায় আমি এই গ্রামে থাকি, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। তবে এই রিয়ার পরে যদি আমার কোনো মেয়েকে মনে ধরে, সেটা হলো তামান্না। কি বলবো, ওর চোখের ভাষা, মুখের মায়া সব কিছু আমার মন কেড়ে নিয়েছে।
তামান্না মৃদু কণ্ঠে গলার আওয়াজ চিকন করে আমাকে বলে উঠলো, যেখানেই থাক না কেন ভালো থাকিও, এটাই আমি চাই। কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, এটা এখন তোমার কাছে রাখো। আমি জানি এখন তোমার কাছে বর্তমানে কোনো টাকা নেই। আমি আবার ওর টাকা ওর কাছে ফিরিয়ে দিয়ে বললাম, আরে লাগবে না, এটা তুমি রেখে দাও। এটা সত্যি যে এখন আমার কাছে কোনো টাকা নাই, তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে টাকা নেব। লাগবে না, আমি আপুকে বলে টাকা আনিয়ে নেব। তামান্না হতাশ হয়ে আমাদেরকে একবার তাকিয়ে আমাদের সাথে যারা ছিল ওদের দৌড়ে যেতে বললো। ওরা যেতেই তামান্না মন খারাপ করে বলল, আমি তোমাকে এতটা সম্মান করি, তুমি আমাদের এখানের অতিথি, আর এখন আমি টাকা দিচ্ছি দেখে নিবে না? মনটাই খারাপ হয়ে গেল। বিপদে পড়েছো তাই সাহায্য করছি, তার মানে এই নয় যে আমি তোমাকে দয়া দেখাচ্ছি। আমি মনে মনে চিন্তা করছি আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই, পরে দেখা যাবে কোনো এক বিপদে পড়ে যাব। আমি তামান্নার হাত থেকে টাকাগুলো নিয়ে ওকে একটা ধন্যবাদ দিলাম। তামান্না লালিকে ডেকে বলল আমাকে যেন কিছুটা পদ এগিয়ে দিয়ে আসে। যাওয়ার আগে আমি তামান্নার দিকে ফিরে তাইকে বললাম, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই আবার দেখা হবে, তবে তোমার কথা আমার সব সময় মনে থাকবে। উত্তরে শুধু তামান্না একটা মুচকি হাসি দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দিল, অপেক্ষায় আমি, আর আশা করি আবার দেখা হবে। লালির সাথে যত সামনে যাচ্ছি তত যেন আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কেমন জানি বুকের ভেতরে ঢুক ঢুক করছে। এই অল্প কিছু সময়ে আমার তামান্নার উপর অনেক মায়া লেগে গেছে। এমনটা যে হবে আমি আগে সেটা জানতাম না, তবে মনকে শুধু এটা বলে সান্ত্বনা দেই যে আমার জন্য একজনই আছে, আর সেটা হলো রিয়া। এ বলে মনকে বোঝাই। ধীরে ধীরে রিয়ার থেকে উপর থেকে আমার মায়া এর জন্য উঠে যাচ্ছে, কারণ আমি জানি আমি রিয়াকে কখনো পাবো না। আগে যতটা পরিমাণ ভালো ছিল রিয়া, এখন তার থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে ও। শুধু আমি পারলাম না চেঞ্জ হতে। এত বছর পরে ওর কথা মনে করে শুধু এখানে ফিরে আসছি, নইলে কি আর এখানে আসতাম? লন্ডনে কত মেয়ে ছিল, সব চিন্তা করছি আর হাঁটছি। পাশ থেকে লাইলি প্রশ্ন করলো, আবার কি আপনি ফিরে আসবেন? হাতে ছিল তামান্নার দেওয়া টাকাগুলোর দিকে একবার তাকালাম, পরে এগুলো পকেটে রেখে উদাস হয়ে লাইলির কথার উত্তর দিয়ে বললাম, হয়তো আসবো, আবার হয়তো না। আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আপনাদের শহরে? আমি লাইলির দিকে ফিরে তাকে বললাম, তুমি কি যেতে চাও আমাদের শহরে? তো এখন চলো আমার সাথে। লাইলি মন খারাপ করে একবার উপরে তাকিয়ে কি জানি দেখলো, পরে পাশের দোকান থেকে দুটো চকলেট কিনে একটা আমাকে দিল, একটা ও নিল। খেতে খেতে লাইলি বলে উঠলো, মাঝে মাঝে কিছু ইচ্ছা অপূর্ণ থাকে, যেগুলো কোনো জন্মেও হয়তো পূরণ হবে না। তবে একটা জিনিস দেখে মাঝে মাঝে নিজেকে ধন্য মনে করি, সেটা কি জানো? চাঁদ। রাতের চাঁদ দেখলে ভিতরে কেমন জানি একটা ভালো লাগে কাজ করে, কারণ ওর মতোই আমিও একা 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 গভীর রাতে বসে বসে চিন্তা করি, এই চাঁদের মতো যদি হতে পারতাম। না থাক, না থাকতো কোনো চিন্তা, আর না থাকতো কোনো পেরা। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, তোমাদের গ্রামের মানুষগুলো অনেক ভালো, আমাদের শহরের মানুষদের মতো এত পাষাণ না। তবে তোমাদের এই গ্রামের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে, দোয়া করিও যেন আবার ফিরে আসতে পারি তোমাদের গ্রামে। আর যেতে হবে না, এখন তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। লালি আমাকে একটা বাসে তুলে দিয়ে বলল, ভালো থাকবেন, আর আপনাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করবে। লালিকে বিদায় দিয়ে বাসের জানালা ধরে বসে আছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। জানালার দিকে বসে বয়ে যাওয়া বাতাসে কেমন জানি ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। তবে এখন আর অনেক ভালো লাগতো যদি এই সময় রিয়া আমার পাশে থাকতো। আমি যতই চেষ্টা করি রিয়াকে ভুলে যেতে, কিছুতেই পারি না। বুঝি না আমার এমন কেন হচ্ছে। মাঝে মাঝে খুব চেষ্টা করি ওর কথা যেন না মনে করি, কিন্তু পারি না। যখনই একা থাকি ওর মুখটা আমার সামনে ভেসে ওঠে। বাস চলছে একদিকে, আরেকদিকে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ঘুম পেয়েছে। আমার পাশের ছিটে আমার মতো একটা পোলা বসে আছে, তবে যতক্ষণ আমার পাশে আছে ফোনে শুধু ওর গার্লফ্রেন্ড না বউ কি জানি কথা বলেই যাচ্ছে। বুঝি না এত ভালোবাসা ওরা কোথা থেকে পায়। ঘুম ভাঙলো কন্ডাক্টরের কথায়। ওটা আমি দেখার চেষ্টা করছি আমি এখন কই আছি। পাশের একজনকে জিজ্ঞেস করতে বললো, আমরা এখন ঢাকায় আছি। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 3টের কাছাকাছি। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখবো না, নিজের বাসে যাব। যা হবার তো হবেই। এখন থেকে আমাদের বাসে যেতে 20 টাকা ভাড়া লাগবে, তবে এখন অনেক রাত, এজন্য টাকা বেশি নেবে। কি আর করা, এখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না। একটা রিক্সা নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরের পরিবেশটা এই রাতের বেলায় একদম নীরব হয়ে গেছে। চারপাশে কোনো কথা নেই, একদম নিরিবিলি পরিবেশ। শুধু একটাই আওয়াজ আছে, সেটা হলো কুকুরের। সবার চোখে ঘুম আছে, কিন্তু এদের নাই, হয়তো খাবার সন্ধান করছে। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো মেয়ে নেশা করছে। এটা শুধু আজকের বিষয় না, প্রতিদিন এরকম মেয়ে অনেক পাওয়া যায় এসব অলিতে গলিতে। থাক, এদের কথা এখন নাই বলি। বড়লোক বাবা মায়ের ছেলে মেয়ে, অনেক টাকা আছে,
তাই যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করছে। দেখতে দেখতে আমাদের বাসার নিচে চলে এলাম। রিক্সার ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরে যেন ভয় একটা কম্পন সৃষ্টি হয়েছে। আমার বাড়ি আর আমি ভয় পাচ্ছি। আসলে বহুদিন পরে এখানে আসে না, না জানি ভেতরে গেলে কি প্রশ্ন করে বসে। এখন আবার এই রাতের বেলায় কোথায় যাব, আর কাউকে বিরক্ত করতেও মন চাইছে না, কি আর করবো। তাই আমাদের বাসায় আসা, ভয়ে ভয়ে কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু ভেতরে তেমন কোনো নড়চড় শব্দ শুনলাম না। আবার দিলাম, এবারও আগের মতোই। তাই একসাথে অনেকগুলো চাপ দিলাম। হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ হলো, এই রাতের বেলাও কি ঘুমাতে দিবে না? আগে দেখি কে এসেছে, পরে খবর করছি। আমি শিওর যেটা আমার আম্মুর কণ্ঠ। আম্মু দরজা খুলে আমাকে দেখতে পেয়ে আম্মুর মুখে কোনো কথা নেই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো। আমি আম্মুর চোখ দেখে বুঝে গেছি আম্মু আমাকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। হয়তো কোনো কিছুর মাঝে একটা বাধা পাচ্ছে। সেদিন আমি বলছি না আমি লাদেনের বন্ধু, এই জন্য হয়তো। আম্মু ঠোঁট কাঁপতে কাঁপতে বললো, তুমি এত রাতে এখানে? আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আম্মুকে মন ভরে একটু দেখলাম। মনে হচ্ছে যেন কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর আম্মুকে অপেক্ষা না করিয়ে আমি বলে উঠলাম, আম্মু আমার রুমের চাবিটা একটু দেবে, অনেক ঘুম পেয়েছে আমার, সকালে সব কিছু বলবো। আম্মু আমার কথা শুনে 3 পা পেছনে চলে গেল। আম্মু ভাবতে পারে নাই আমি এভাবে এসে এত রাতে আম্মুকে সারপ্রাইজ দেবো। আমি তো এভাবে আসতে চাই নাই, কি আর করবো। চিন্তা করছি এক প্ল্যান, আর সেটা রিয়া গোলমাল করে দিল। এখানে দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেতে পারবো না। আম্মুর শাড়ির আঁচলে চাবি বাঁধা আছে। আমি কোনো কথা বললাম না, সরাসরি গিয়ে আম্মুর শাড়ির আঁচল থেকে চাবি খুলতে বলতে আম্মুকে বলে উঠলাম, সেদিন মিথ্যা করার জন্য সরি আম্মু, কিন্তু কি করবো বলো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তবে সব কিছু সকালে বলবো, এখন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। এ বলে আম্মুর কপালে ছোট করে একটা চুমু দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। আম্মু আমার দিকে আবার ফিরে তাকালো, কিন্তু কোনো কথা নাই মুখে। এখনো হয়তো একটা ঘোরের মাঝে আছে। উপরে উঠে চাবি দিয়ে আমার রুম খুলে রুমে ঢুকলাম, কিন্তু অবাক করার বিষয় আমার রুমটা আগের মতোই আছে, সবকিছু যেন পরিষ্কার। হয়তো আম্মু আমার কথা মনে করে রুমটা পরিষ্কার করে প্রতিদিন। আশেপাশে কি আছে না আছে সেদিকে আর দেখলাম না। ধপ করে বিছানায় শরীর হেলিয়ে দিতেই চোখে ঘুম এসে গেল। সকালে দরজার টুকটুক শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। তাকে আর দেখলাম না কে এসেছে। একটু পরে কে জানে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হালকা করে চোখ খুলে দেখি এটা আমার আম্মু। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কান্নামাখা কণ্ঠে বলে উঠলো, এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি বল? একটুও কি আমাদের কথা মনে পড়ে নাই? ঘুম ঘুম চোখে বলে উঠলাম, আম্মু সকাল সকাল রাখো তো তোমার এসব কথা, আমি ফিরে আসছি তো একটু খুশি হবে তা না, কি সব আজে বাজে কথা বলছো তুমি। বাবা, আমি কতটা যে খুশি হয়েছি এটা বলার বাহিরে। এখন উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, আজকে আমি তোর জন্য নিজ হাতে রান্না করছি। যেতে পারি ঠিকই, কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে। আম্মু একটা হাসি দিয়ে বললো, আচ্ছা যা, খাইয়ে দিব। এখন উঠ, তোর জন্য সবাই অপেক্ষা করছে। শোয়া থেকে উঠে বসলাম। আচ্ছা আম্মু তুমি নিচে যাও, আমি আসছি। আম্মু যেতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। একে একে করে সব চেনা পরিচিত মুখগুলো আমার সামনে ভাসতে লাগলো। টেবিলে ভাই আর বাবা বসে আছে, ভাবি এক সাইডে দাঁড়ানো আছে, আর আপুর কোলে ভাইয়ের বাচ্চা। হয়তো আপু আমার কথা শুনে চলে আসছে। সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, তোরে কত করে আমি বলছিলাম, কিন্তু আমার কথা শুনলি না। আজকে একটা মেয়ের জন্য। আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, বোন তোর মুখটা একটু বন্ধ কর, এসব কিছু তোর বলতে হবে না। আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আমার আবার চোখ নিচু করে বলল, ছেলে এখন বড় হয়েছে, বাবা মায়ের কথা কি এখন আর মনে পড়বে? ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি? আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন মা বাবাই পাশে থাকে না, তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি। সেদিন তো আমার পাশে কেউ ছিল না, কেউ এটা এসে বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। তিলে তিলে পুড়ে আমি যে কতটা কষ্ট পেয়েছি আমি নিজেই বলতে পারি না। এসে শুনে তোমরা আর কি করবে, তোমাদের কাছে তো আমি মেটে। সেখান থেকে আপু আমাকে ধমক দিয়ে বললো, লাদেন, এসব কি কথা শুরু করলি তুই বাবার সাথে? বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো। তবে বাবার চোখ কিছু বলার চেষ্টা করছে। খুব অসহায় নজরেই বাবা আমার দিকে তাকালো। বাবার গায়ে কালো রঙের একটা টি শার্ট, এটা দেখে আমার মনে হয়েছে যে এই টি শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল, কিন্তু এটা বাবার গায়ে কেন? আমি তো অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে একটা 100 টাকার নোট বের করে টাকার উপর চেয়ে বললো, মনে পড়ে তোর ওই দিনের কথা, যেদিন তুই আমার কাছে 100 টাকা চেয়েছিলি, আমি দিয়েছিলাম, কিন্তু তুই রাগ করে রেখে গেলি। আর এরপর থেকে
তো তোর সাথে দেখাই নেই। তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি। এইভাবে তোকে দূর করিয়ে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই। তুই বেঁচে আছোস, এটাই অনেক। আমাদের আর কিছু লাগবে না। মাঝে মাঝে তোকে মনে করে যে এই টি শার্টটা গায়ে দেই, খুব মনে পড়ে তোর কথা। এখনো কি বাবার উপর রাগ কমে নাই? কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি বাবাকে জোরে ধরে বললাম, বাবা আমাকে মাফ করে দাও। আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে। আমি কি করবো বলো? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমরা সবাই আমাকে দূর করে দিলে, তাই একটু রেগেছিলাম। বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠলো, তুই ফিরে এলি, আমরা অনেক খুশি। আর কিছু লাগবে না। এবার আমি বাবাকে ছেড়ে ভাবের কাছে গেলাম। তবে ভাবের মুখে আমি রাগের ছাপ দেখতে পাচ্ছি। আমি যদি কোনো অপরাধ করতাম সব কিছু ভাবের কাছে বলতাম। কিন্তু এই কথাটা কখনো বলি নাই, কারণ তখন আমার নিজের ভিতরে ভয় ছিল। ভাবের হাত ধরে হাতে চিমটি একটা দিয়ে বললাম, কি মহারানী, আমার উপর রাগ করছেন? আমার সাথে কি কথা বলবেন না? উল্টা ভাবি আমাকে ঝাড়ি দিয়ে বললো, ভাবের কথা শুনে মুচকি একটা হাসি দিলাম আর বুঝিয়ে দিলাম, যেখানে আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করে নাই, আর তুমি তো পরের ঘরের মেয়ে। এর মাঝে পেছন থেকে ভাইয়া আমাকে জোরে ধরে বললো, সরি রে, আমাকে মাফ করে দিস। আরে ধুর, তোদের কারো উপর আমার কোনো রাগ নেই। সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম। কিন্তু গিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে। দেখে বুঝে গেছি এটা যে বন্যা। আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম, রে কি খবর তোর? কেমন জীবনযাপন যাচ্ছে এখানে? বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই। বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকে দেখলো, পরে ঠাস ঠাস করে আমার গালে দূরে চড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। বন্যা বিছানার উপর পা তুলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে বলে উঠলাম, রে আমার সাথে কথা বলবি না? বন্যা চোখ রাঙিয়ে বললো, যা তো রিয়ার কাছে। আমাদের কাছে কি? তোর কত বড় সাহস! একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাফ দিলি? মনটা চাইছে তো তোরে জুত্তা খুলে মারি। বন্যার কথা শুনে আমি কোনো কথাই বললাম না। বিছানার উপর চুপ করে বসলাম। টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। অনেকদিন হলো এসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বন্যা আবার বলে উঠলো, কিরে, আমার কথার উত্তর দিবি না? আমি বই বন্ধ করে বললাম, একটা কথা কি জানিস, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। কখনো তো কারো প্রেমে পড়িস নাই, তাই এসব খবর তুই জানবি না। ওর জন্য পাহাড় থেকে কেন, আগুনের মাঝেও আমি লাফ দিতেও কোনো দ্বিধা করবো না। বন্যা আমার কথা শুনে জোরে একটা নিঃশ্বাস নিল। মুখে ভেতরে একটা হাত ঢুকিয়ে নখ কামড়াতে লাগলো আর আস্তে করে বলে উঠলো, গাধাকে যদি বলি ভালোবাসা কি, গাধা তো উত্তর দিবেই, ভালোবাসা একটু দেন, আমি এটা খেয়ে দেখি এটা তিতা না মিঠে। তাই আমি তোকে বোঝালেও বুঝবি না। যা মন চাই তাই তুই কর ভাই। আর শোন, বাবা তোর সাথে কথা বলবে বলছিল। তো দে বলি। এর মাঝে আপু এসে বললো, বন্যা চল, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকে বললাম, কিসে তোরা আবার কোথাও যাবে নাকি? আপু আমাদেরকে নজর দিয়ে বললো, এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব, তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক। এর মাঝে বন্যা বলে উঠলো, কিন্তু আপু। আপু বন্যাকে থামিয়ে বললো, আরে এত কথা বলছো কেন? তাড়াতাড়ি চল তো, এমনি দেরি হয়ে গেছে। আমি খুব ভালো করেই বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যে কথা বলছে। কিছু একটা তো রহস্য আছেই এর মাঝে। কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে? একটু পর আম্মু এসে বলে গেল, একা একা কিছুক্ষণ বাসায় থাক, আমরা যাব আর আসবো। কি আর করব, আমি থাকতে তো হবেই। কিন্তু বড় কথা হচ্ছে ওর সবাই যাচ্ছে কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। তোর যেখানে ইচ্ছা সেখানে যাক, আমি এত চিন্তা করছি কেন? অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি, আর ভালো লাগছে না। তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এদিক সেদিক। হঠাৎ করে পেছন থেকে কে জানে বলে উঠলো, এই ছেলে তো কেমন জানি চেনা চেনা লাগছে আমার। আমি ভাবলাম কে না কে কাকে বলছে কি জানি। তাই সেই দিকে তাকে দেখলাম না। একটা তরমুজ হাতে নিয়ে বললাম, মামা এটার দাম কত? আমার কথা শুনে মামা বলে উঠলো, দাম পরে, আগে কেটে দেখাই এর ভিতরে লাল আছে কিনা। যদি সাদা হয় পরে তো আমাকে বকা দেবেন। ভাব করে আমার সামনে রাসেল ভাই এসে বললো, আমার অনুমানেই তাহলে ঠিক ছিল। তার মানে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ? মনে মনে বললাম, দুলাভাই এখানে কোথা থেকে এলো? আজকে কি ধরা খেয়ে গেলাম? কিন্তু আমার জানা মতে আমার পরিচয় কেউই দেবে না। তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম। মুখটা হালকা একটু কালো করে বললাম, আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করে? হ্যাঁ, আমার কথা বাদ দাও, তুমি এতদিন কই ছিলে আগে সেটা বলো। খুব রিকোয়েস্ট করে আমার বোনের বডিগার্ড বানালাম তোমাকে,
আর তুমি একদিন থেকে পরে নাই হয়ে গেলে, ব্যাপার কি? চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই? যে কোনো একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে। এখন এই মুহূর্তে ফেসে গেলে চলবে না, সামনে আরও অনেক পদ আছে, সেগুলো তো পাড়ি দিতে হবে নাকি। তাই মিথ্যের আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম, আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে। হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে, তাড়াতাড়ি যেতে হবে। পরে কী যে করবো যদি চিন্তা করে পাচ্ছিলাম না, তাই কাউকে না বলে গ্রামের বাড়িতে চলে গেছিলাম। আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে? যাবোই তো, কিছু কিনে নেওয়া লাগবে না? এভাবে খালি হাতে যাবো, এটা কেমন দেখে না? জাস্ট একটু যুক্তি ছিলাম, নইলে যদি আবার সন্দেহ করে। রাসেল ভাই আমাকে একটা ধমক দিয়ে বললো, চলো আমার সাথে, তোমাকে বলছি কিছু নিয়ে যেতে। জোর করে আমাকে সাথে নিয়ে যেতে যেতে বললো, আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। রাসেল ভাইয়ের কথা শুনে আমার মনের ভেতর কেমন যেন একটা ভয় ঢুকে গেল। আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে। রাসেল ভাইয়ের পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম। ভিতরে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে, আর অচেনা কয়েকজন মুরব্বীও এখানে আছে যাদের আমি চিনি না। মাঝে একটা সোফায় সাইমন পায়ের ওপর পা তুলে বসে আছে। আমার তো এইসব দেখে মাথা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত আমার পরিবারের সবাই আমার সাথে মিথ্যে কথা বললো, এমনকি বর্ণাও আমাকে মিথ্যে কথা বললো। মনটাই খারাপ হয়ে গেল এসব দেখে। তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কথা কেন বললো? আমি চুপ করে এক কোণায় গিয়ে দাঁড়ালাম। বাবা মা আর আপু আমার দিকে একবার তাকে দেখলো, তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি জানি বোঝাতে চেয়েছিল, কিন্তু রাগে আমি ওদের উপর থেকে চোখ তুলে নিয়েছি। আমার সাথে মিথ্যা কথা বলে বন্যা তো উঠে আমার কাছে চলে আসতে চাইছে। যে আমি চোখ গরম করে তাকালাম, চুপচাপ বসে পড়লো। হঠাৎ করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠলো, এই ছেলেকে, একে তো চিনলাম না, আগে কখনো এখানে দেখি নেই মনে হচ্ছে। এটা বলতেই সবার নজর আমার দিকে পড়লো। মনে হচ্ছে যেন এখানে আমি বড় একটা অপরাধী। রাসেল ভাইয়া আমার কাছে এসে কাঁধে হাত দিল, ওদের দিকে একবার তাকে বললো, ও আমার ছোট বোনের বডিগার্ড হয়। ভাবলাম রিয়ার বিয়ের কথা যেহেতু চলছে, সবাই এখানে আছে, ও না থাকলে কেমন দেখায় না? সবারই তো একটা মতামতের বিষয় আছে না? রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে। এতটা পরিমাণের খারাপ লাগছে আমার বলার বাইরে। যাকে এতটা পরিমাণে ভালোবাসি, আজকে তারই বিয়ের কথা চলবে, আবার আমার সামনে। চোখ থেকে পানি পড়বে অবস্থা। এমন সময় আবার স্যামনের সাথে বসে থাকা মুরব্বী পান চিবাতে চিবাতে বলল, কই মেয়েকে নিয়ে আসুন, একটু দেখে চলে যাই। এই কথা শুনে সাইমন পায়ের ওপর পা তুলে একটু লজ্জা পাওয়ার ভান করলো। সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট করে একটা হাসি দিল। মনে মনে বললাম, সময় এখন আমার খারাপ যাচ্ছে। নিজের কাছের মানুষ বুঝলো না আমি কে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু তখন হয়তো আমি ওর থেকে দূরে চলে যাব। নয়তো রিয়া আপু এক পা করে আমার দিকে এগিয়ে এলো। আমি মন খারাপ করে থাকতে দেখে আপুর মুখটা কালো হয়ে গেল। ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আস্তে করে বলে উঠলো, তুই এখানে কেন এলি ভাই? রাগে দুঃখে এখন আমার শরীরের ভেতরটা জ্বলে যাচ্ছে। এখন আর তেমন নিজের ভিতরে থাকা রাগকেও কন্ট্রোল করতে পারছে না, কান্নাও চলে আসবে মনে হচ্ছে। তাই যতটুকু সম্ভব নিজের ভিতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম। আবু থেকে ভদ্র চোখে তাকিয়ে আস্তে করে বললাম, আমার সামনে থেকে চলে যা। এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে, তাই বলছি আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা। আপু আমার কথা শুনে ভয় পেয়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল, কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপু আমার সামনে থেকে যেতেই সিঁড়ির উপর আমার চোখ পড়লো। সিঁড়ি দিয়ে লাল শাড়ি পরা একটা মেয়েকে নিয়ে আসছে পাখি, আর ওর সাথে একটা মেয়ে। আমার ভেতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো। কি যে একটা খারাপ লাগার অনুভূতির সৃষ্টি হচ্ছে আমার ভেতরে, তা বলে বোঝাতে পারবো না আপনাদের। রিয়াকে একটা চেয়ারে এনে বসানো হলো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছি, আমার চোখের পলকে যেন পড়ছে না। কত আশা ছিল রিয়া আমার বউ হবে, কিন্তু নিমিষে যেন সব কিছু তস নস হয়ে গেল। আমার সব আশা ভরসা হারিয়ে গেল। ভাবি নাই দিন শেষে রিয়া আমাকে এভাবে একা করে দেবে। একটা মহিলা হাসি দিয়ে সোফার উপর থেকে উঠলো, হয়তো এটাই সাইমনের আম্মু। শাড়ির আঁচল মাথায় দিয়ে বলল, মেয়েকে আমাদের আর দেখার কি আছে, কত দেখেছি আমাদের ছেলের সাথে। পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো, এসে ওর বোনের পেছনে দাঁড়ালো। কি জানি একটা চিন্তা করে বলে উঠলো, আমার একটাই বোন, আগে দেখেছেন কি দেখেন নাই সেটা আমি জানি না, এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয়। মহিলাটা এসে রিয়ার ঘোমটা তুলে ধরলো আর বলে উঠলো, কি বলবো, এতটাই পরিমাণের যে পছন্দ হয়েছে বলার বাইরে। এই বলে রিয়ার হাতে কিছু টাকা দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসে। সাইমনের উদ্দেশ্যে বলল, আমার বাবার পছন্দ আছে বলতে হবে, এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হবে, এটা তো আমাদের সৌভাগ্য। উত্তরে রাসেল বলে উঠলো, এভাবে বলবেন না, বলেন আমাদের সৌভাগ্য ছিল যে আমার মতো এত বড় ঘরে আত্মীয় করতে পারছি। এখানে রিয়ার বাবাকে দেখতে পারছি না,
হয়তো কোথাও ব্যস্ত আছে। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই আমি পেছন ফিরে মুছে ফেললাম। সবার নজর রিয়ার দিকে থাকলেও একজন আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝে গেল যে আমি কান্না করছি। পাখি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না। আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে ওকে, কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে। আর এখন রিয়া লাল শাড়ি পরে বসে আছে, তবে সেটা আমার জন্য না, অন্য কারোর জন্য। রিয়া কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? হয়তো ও এখন আমাকে একেবারেই ভুলে গেছে। সাইমন আস্তে করে ওর বাবাকে বলে উঠলো, আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু আমি সেদিকে তাকালাম না। সবাই মিথ্যে কথা বলে আমার সাথে বেইমানি করছে। কি অপরাধ করছি আমি? আমার অপরাধ কি এটাই যে আমি রিয়াকে ভালোবাসি? এর মাঝে সাইমনের বাবা বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই শুক্রবারেই আমাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। এটা বলতেই রিয়া আড়াল চোখে আমার দিকে তাকালো। আমার চোখে হালকা হালকা পানি জমে গেল। রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে। তবে আমি রিয়াকে দেখেই বুঝে গেছি ও অনেক খুশি আছে। বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে। রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠলো, তোমরা এখন একে নিয়ে ভেতরে চলে যাও। আর সাইম, তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও? সাইমন খুশি হয়ে বলল, কোনো কিন্তু শুনতে হবে না। রাসেল ভাই পাখিকে উদ্দেশ্য করে বলল, এই তোর ভাইকে নিয়ে যা তো রিয়ার রুমে। দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। রিয়ার আম্মু বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি, কি বলেন সবাই? উত্তরে সবাই হ্যাঁ বলে দিল। আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। রাসেল ভাই আমাকে প্রশ্ন করলো, কি তুমিও তো আমাদের পরিবারের একজন, তা তোমার মতামতটা একটু প্রকাশ করো আমাদের সাথে। সাইমনের বাবা মা একটু বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখলো। ওরা হয়তো ভাবছে একজন বাইরের ছেলে আর কি বলবে। আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই চাইছে না। তাও নিজের গলায় জোর দিয়ে বললাম, জি আমি আর কি বলবো, আপনারা হলেন গুরুজন, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। রাসেল একটা হাসি দিয়ে বলল, এখন তাহলে ঠিক আছে, সবাই সবার মত দিয়ে ফেলেছে, তো এই বিয়ে এই শুক্রবার হবে। আর আমি অনেক অনেক সরি বাবার পক্ষ থেকে। বাবা আসলে এই মুহূর্তে বাহিরের এক দেশে আছে, আর 1-2 দিনের ভেতরেই চলে আসবে। আর বাবারও কিন্তু এই বিয়েতে মত আছে, আপনাদের সেরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি পা বাড়িয়ে উপরে চলে যাব। এমন সময় রাসেল ভাইয়া বসে বলল, কই যাচ্ছ তুমি? কিছু খেয়ে যাও। আমি মিথ্যে একটা হাসি দিয়ে বললাম, না ভাইয়া আমি খেয়ে আসছি, এখন একটু রুমে যাব, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। কারো দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রিয়া রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে। ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি। সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো কান্না করে ভেতরে থাকা কষ্টগুলো দূর করতে লাগলাম। তাও যেন নিজেকে হালকা করতে পারছি না। কষ্টগুলো কেমন যেন আমার ভেতর থেকে সরতেই চাইছে না। মনে হচ্ছে যেন বুকের ভেতরে কষ্টগুলো আরো বেড়েই যাচ্ছে। কান্না করতে করতে কখন যে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেলাম বলতেই পারে না। ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি, আর আমার পাশে আমার আপু আর বন্যা বসে আছে। আমার চোখ খুলতে দেখেই আপু প্রশ্ন করলো, নিজেকে এভাবে কষ্ট দিয়ে তোর লাভ কী রে? পৃথিবীতে কি মেয়ে কম আছে বল? কোন দিকে তোর কমতি আছে যে মেয়েরা তোকে দেখে পছন্দ করবে না? এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে? আজকে যদি তোর কিছু হয়ে যেত? এবার আপু কান্না করে দিয়ে বলল, আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে মারা যেতি। ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল। কেন এমন করলি বল? আমাদের কষ্ট দিয়ে তোর লাভ আছে? তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক? আপুর কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো মতে রিয়াকে যে ভুলতে পারছি না, চোখ থেকে পানি পড়ছে। আর বলছি, আমার সাথে কেন এমন হয় আপু? আমার কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবাসে কি সত্যিই অপরাধ ছিল? এতটা পরিমাণে রিয়াকে ভালোবাসি রে আমি আপু, বলতে পারছি না কি করব বল। নিজেকে কোনো মতে মানাতে পারছি না যে আমি আর এসব সহ্য করতে পারছি না রে আপু। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল, কান্না করিস না ভাই, যা হয়েছে তুই সব ভুলে যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। 2 হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু? তোরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে, এরপরেও কেন আমাকে এই কথা বলিস? আচ্ছা তোরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি, তাই তো? আচ্ছা যা, মন খারাপ আর করবো না। আপু আমার একটা হাত ওর মাথার উপর নিয়ে বলল, আমাকে ছুঁয়ে কসম করে বল ওর জন্য নিজেকে আর কষ্ট দিবি না। কিছুক্ষণ চুপ থেকে আপুকে জোর ধরে বললাম, এভাবে বলিস না, আমি পারবো না রিয়াকে সারা বাঁচতে। অনেক ভালোবাসি আমি ওকে আপু,
তোরা কেন বুঝতে চাস না আমার ভেতরে শুধু রিয়ার বসবাস? আমি ওকে কিভাবে কি করে এত সহজে ভুলে যাই বল? এত বছর পর তো আমি ওর জন্য এখানে ফিরে আসছি, ওর জন্যই আমি প্রতিবার মরি, ওর জন্য আমি প্রতিটা সময় বাঁচি। তুই কিভাবে বলিস আমি ওকে ভুলে যেতে পারবো না? আপু, ওকে আমি ভুলে যেতে রে? আপু আমাকে ছেড়ে দিয়ে গরম চোখে বলল, তাহলে ওর জন্য তুই মর, ওর বিয়ে হয়ে যাবে তোর সামনে, এটাই তো তুই চাস না? বন্যাকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওকে কি কিছু বলবে না? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো ওকে আমি আপু? আমারও এখন নিজের কাছে খারাপ লাগছে। তুমি জানো আপু, আমি ইচ্ছে করলে রিয়াকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ভাই বলে না, ওর যা ইচ্ছে হয় তাই করুক। কিন্তু এখন কেন বলে আমি রিয়াকে ছাড়া বাঁচবো না? এটা জিজ্ঞেস করো ওকে। আমি হাসিতে বললাম, তোরা এখন এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। আমার কষ্ট আর তোরা কি বুঝবি রে? বুকের ভেতরটা যদি কেটে দেখাতে পারতাম তাহলে হয়তো ঠিকই বুঝতে। তবে হ্যাঁ, যাকে ভালোবাসি তাকে কেনই বা জোর করব? হয়তো সে আরেকজনকে বিয়ে করবে, করুক না। সে যদি দূর থেকে সুখী হতে পারে, আমি নয় ওর সুখ দেখে একটু হলেও সুখে থাকবো। আপু আমার কাছে বসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাই বোঝার চেষ্টা কর তুই। আম্মু এখানে এসে কিছুক্ষণ তোর এই অবস্থা দেখে কান্না করে গেছে, পরে কেউ সন্দেহ করার আগেই আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এখন যদি তুই এভাবে নিজেকে কষ্ট দিস তাহলে আমাদের কেমন লাগবে বল? যদি তোর কপালে রিয়া থাকে অবশ্যই আসবে, এখনও তো ওর বিয়ে হয় নাই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, তুই এসব চিন্তা করিস না। আপু আমি বুঝেছি তুই কি বলতে চাস, এখন একটু আমাকে একা থাকতে দে, আমার ভালো লাগছে না আর এসব। আপু আমার কপালে হাত দিয়ে বলল, ঘুমিয়ে পড়, তাহলে একটু হলেও তোর শরীর হালকা লাগবে। আর এত চিন্তা করিস না, আমি থাকতে তুই এভাবে কষ্ট পাবি, এটা তো হতে পারে না। আপু কিছুক্ষণ পর আমার পাশে থেকে চলে গেল। এখন শুধু বন্যা দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাইকে বললাম, সে তুই যাস না কেন? নাকি তুইও আমাকে জ্ঞান দিয়ে যাবি কিছু? বন্যা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে না তোর? আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, এই তো অল্প একটুখানি কষ্ট হচ্ছে, তবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নেব। তুই এখন যা। বন্যা দাঁড়িয়ে বলল, নিজের খেয়াল রাখিস। আর কাল পরশু বাবা মা আসতে পারে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বললাম, তুই আঙ্কেলের আন্টিকে বলতে গেলি কেন? চুপ কর বেয়াদব! তুই এভাবে আমার চোখের সামনে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যাবি, আর আমি কি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোর মনে হয় সব কিছু তছনছ করে ফেলবো? রিয়া কিভাবে সাইমনকে বিয়ে করে আমিও দেখতে চাই। ও শুধু তোর বউ হবে, আর অন্য কারো হবে সেটা তো জীবনেও আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। এই বলে রিয়া চোখ গরম করে চলে গেল। আমি এটা জানি বন্যা অনেক ভালো একটা মেয়ে, আর ওকে আমি নিজের বোনের মতোই দেখি। আমি জানি ও আমাকে কখনো কষ্টে দেখতে চায় না, তবে আমি এসব কিছুই হতে দেবো না। ওই কথায় আছে না, জোর করে আর যাই করা যায় না কেন, ভালোবাসা আদায় করা যায় না। আমারও এখন উচিত রিয়ার পথ থেকে সরে দাঁড়ানো। হয়তো আমার এখন সেটাই করতে হবে। যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে। যদি আমার জন্য রিয়ার মনের ভেতর একটু হলেও ভালোবাসা থাকে তাহলে হয়তো আমাকে স্মরণ করবে। তবে আমি ওকে কখনো জোর করবো না। ওর ইচ্ছে মতো যদি ও বিয়ে করে আমি কখনো ওকে বাধা দেবো না। আমি জানি আঙ্কেল আর আন্টি এসে একটা ঝামেলা তৈরি করে দেবে যদি আমার এই অবস্থা দেখতে পারে। আমি সেটা কখনো হতে দেবো না। একটা সিগারেট ধরিয়ে জোরে জোরে টানতে লাগলাম। মাথাটা একটু হালকা করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেমন জানি মাথাটা ধরে গেছে মনে হচ্ছে। প্রতিদিন ধোয়ার সাথে কষ্টগুলো দূর করে দেই, কিন্তু আজকে কোনোভাবেই পারছি না। আজকে মনে হচ্ছে যেন সুখগুলো ধোয়ার সাথে দূর হয়ে যাচ্ছে, আর কষ্টগুলো আমাকে চেপে ধরছে। এখন রাত বাজে প্রায় 12টার মতো। হাতে এক প্যাকেট সিগারেট নিয়ে তাদের রেলিং ধরে উপরে বসে আছি। এখান থেকে নিচে থাকলে যে কেউ ভয় পেয়ে পড়ে যাবে, কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো ভয় কাজ করছে না। মন বলছে এখন যত তাড়াতাড়ি মরতে পারি আমার জন্য ততই ভালো। কার জন্য এখন আর বেঁচে থাকবো? যাকে ভালোবাসি সে যদি অন্য কারো পাশে থাকে সেটা দেখে কি কখনো সহ্য করতে পারবো? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একটার পর একটা সিগারেট শেষ করে ফেলছি। জীবনে যত কষ্টই আসুক না কেন, এই সিগারেট সাথে থাকলে একটু হলেও নিজেকে হালকা লাগে। আশেপাশে সব কিছু একদম নীরব, চারদিকে কোনো কথা নেই, সব কিছু একদম নিরিবিলি। মাঝে মাঝে কয়েকটা পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। আকাশে চাঁদের আলোয় তারাগুলো মিটিমিটি করে জ্বলছে। আজকে আমার ভেতরেও যেন একটা নীরব পরিবেশ তৈরি হয়েছে। কে ওখানে? আচমকা পেছন থেকে এই আওয়াজ ভেসে আসলো। আমি পেছনে তাকে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তবে কেমন যেন খুব চেনা চেনা লাগছে। চাঁদের আলোয় ওর মুখটা একদম জল জল করে জ্বলছে। একবার দেখেই বুঝে গেছি এটা যে রিয়া। একমাত্র ওকে এই চাঁদের আলোয় খুব সুন্দর মানায়। আমি এবার সামনে তাকে সিগারেট মুখে নিয়ে চুপ করে বসে আছি। আবার পেছন থেকে আওয়াজ আসলো, আমি জানতে চেয়েছি এখানে এত রাতে কে এখানে?
আর কি বা করতে এসেছে এখানে? উপরের আকাশ দেখতে দেখতে বললাম, এখানে কে আছে না আছে সেটা কি আপনার জানা খুব বেশি জরুরি? আমার কথা শুনে মনে হয় রিয়ার মন থেকে ভয় দূর হয়ে গেছে। আস্তে আস্তে রিয়া আমার দিকে এগিয়ে আসলো। আমার কাছে এসেই ফোনের লাইটটা আমার মুখের দিকে ধরলো, আর সাথে সাথে রিয়া আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। আমি ওর দিকে বিরক্ত নজরে তাকে বললাম, এই একটাই জানিস ছিল আমার সাথে জীবন, সেটাও নিচে ফেলে দিলে? আর কি চাও তুমি আমার কাছে? যদি বলো বুকের ভেতরে সব কিছু কেটে দিয়ে দিতে পারি, লাগবে তোমার? আমার কথা শুনে রিয়া কিছু বললো না, আমার হাত ধরে আমার সাথে উপরে বসলো। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, এই তুমি কি করছো? পড়ে যাবে তো, এখনই নিচে নামো বলছি। রিয়া আমার একটা হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বললো, নিজেকে এভাবে এত কষ্ট দিচ্ছ কেন? আমি রিয়ার কথা শুনে একটা হাসি দিলাম। সত্যি এখন বুক ফেটে হাসি আসছে। যার জন্য এত কষ্ট পাচ্ছি সে আজ বলছে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন। বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এখন। রিয়া আবার আমাকে দিকে তাকিয়ে বলল, কি হলো? আমি তোমাকে কিছু বলছি আর তুমি এভাবে হাসছই বা কেন? আমি মন খারাপ করে বললাম, যার জন্য খাল কেটে কুমির আনলাম, আর সেই বলছে খাল কেটে কুমির আনলে কেন? বিষয়টা কেমন দেখে না? রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো। হঠাৎ করে রিয়া বলে উঠলো, তোমার পথ আর আমার পথ এখন অনেক আলাদা, তাই বলছি আমাকে ভুলে যাও। আমি তো তোমাকে আগেই বলছি, এটা আমার নতুন জীবন। আমার চোখ ভালো হওয়ার সাথে সাথে আমি অতীতের সব কিছু ভুলে গেছি। কিছু মনে নাই আমার অতীতের সম্পর্কে। কাউকে মন থেকে ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ হ্যাঁ, অপরাধ। আমি বলছি না এখন তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে গেছে? আমার কাছে লাদেন মৃত, এখন আমি অন্য কারোর হবু বউ। মন খারাপ করে বললাম, দোয়া করি তোমরা সুখী হও। তবে আমি তোমার কাছে কখনো ভালোবাসার অধিকার নিয়ে আসবো না, বা তোমাকে আমি কখনো জোর করবো না। তবে শুধু এইটুকু বলতে পারি, রিয়া, অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। এতটা পরিমাণে ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে আমি এটা জানি আমি তোমাকে পাবো না। এরপরে তোমাকে আমি অনেক ভালোবাসি, আর আজীবন বেশিই যাব, হয়তো দূর থেকে। আমার হাত ছাড়ো। এসব বলতে বলতে কখন যে রিয়ার হাত ধরে ফেলছি বলতেও পারে না। রিয়ার কথায় ওর হাতটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছি। এভাবে অনেকক্ষণ চলে গেল। আচমকা রিয়ার আমার একটা হাত ধরে বলল, একটা কথা বলবো তোমায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি কিছু বলবে আর তার অনুমতি নিতে হবে আমার কাছ থেকে? এটা কখনোই হয় না। তোমার ইচ্ছে হলে বলবে, না হলে বলবে না। রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি মেয়েটা খুব খারাপ না? রিয়ার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি বলছো সব তুমি রিয়া? না সত্যি, আমি অনেক খারাপ। তুমি আগে কেন আমার জীবন থেকে চলে গেলে? সব কিছু এখন শেষ হয়ে গেছে। আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু সেটা কখনো প্রকাশ হবে না, ভিতরেই চেপে পড়ে থাকবে। আমার চোখ ভালো হওয়ার পর থেকেই আমি জীবনের পথ চলার প্রতিটা সময় সাইমনকে পাশে পেয়েছি, তাই ওকে আমি ঠকাতে পারবো না। আমাকে মাফ করে দাও। আমি কান্না মিশ্রিত একটা হাসি দিয়ে বললাম, আরে পাগলি, মাপ চাওয়ার কি আছে? আমি বলছি না আমি তোমাকে কখনো জোর করবো না, তবে তুমি সুখে থাকো, এটাই আমি দোয়া করি। রিয়া আমার চোখে ওর চোখ রেখে বলল, খুব ভালোবাসো না আমায়? ভালোবাসা না? এত কিছু তোমার জন্য করার পরে বলছো তুমি ভালোবাসো না আমার? খুব আফসোস হয় আমার, জানো, তুমি আমার ভালোবাসা বুঝলে না। সরি, আমি এভাবে বলতে চাই না। আরে না, সমস্যা নেই, এখন খারাপ সময় যাচ্ছে আমার, বলবেই তো। রিয়া একটা হাসি দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি ওর দিকে তাকিয়ে বললাম, যেটা তোমার ইচ্ছে। তোমাকে একটা কথা বলি লাদেন, আমার থেকেও বেটার একটা মেয়ের সাথে তোমার বিয়ে দেব, দেখিও। আমার কাউকে লাগবে না, এখন আমি একা বেঁচে থাকা শিখে গেছি, তো এখন আর আমার জীবনে কাউকে চাই না আমি। চুপ করো, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি মানবে? আমি বলবো, বন্ধু হিসেবে কথাটা। মনে মনে চিন্তা করছি আমাকে কাঁদিয়ে আবার আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রিয়া আমাকে গোতা দিয়ে বলল, আমি কি বললাম? বলো কি বলবে। আমি চাই তুমি পাখিকে বিয়ে করো। ও অনেক ভালো একটা মেয়ে, আর অনেকটাই পছন্দ করে বলতে পারো তোমাকে। আমি রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার কাছে সবচেয়ে সেরা মেয়ে ছিল তুমি, আর এখনো আসো। আমি এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না, হয়তো তোমাকে পাবো না, সেটা অন্য হিসাব, কিন্তু আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের কথা বলবে না, একদম। রিয়া মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে, কি বলবে হয়তো ভেবে পাচ্ছে না।
শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে। রিয়াকে কিছু বলতে না দেখে আমি বলে উঠলাম, এমনকি খুব ভালোবাসো না? রিয়া আমার উপর থেকে নজর সরে বলল, এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব বেশি জরুরি? না, তোমার ইচ্ছে যদি বলতে চাও বলবে, নইলে বেশি জোর করবো না তোমায়। আচ্ছা, এত রাতে এখানে কেন এলে তুমি? আমার মন বলছিল তুমি এখানে আছো। কে জানি বারবার আমার কানের কাছে এসে বলছে তুমি এখন এই মুহূর্তে চাঁদে একা একা দাঁড়িয়ে আছো। তাই দেখতে এলাম, আর এসে দেখি সত্যি সত্যি তুমি এখানে। এটাকেই বলে হয়তো ভালোবাসার টান। হঠাৎ করে রিয়া বলে উঠলো, একটা কথা বলবো, রাখবে তুমি? রাখবো না কেন, অবশ্যই রাখবো। তুমি এখান থেকে চলে যাবে? আমি জানি তুমি এখানে থাকলে আমার এই বিয়ে কখনোই হবে না। কেন, ভয় হয় নাকি আমাকে? চিন্তা করো না, যদি জোর করে নিয়ে যেতাম তাহলে সে কবেই তোমাকে তুলে নিয়ে যেতাম, কেউ বলতেও পারতো না। এখন নিজেকে নিজেই সামলে নিয়েছি, হয়তো একটু মনের ভেতর কষ্ট হবে, তবে সেটাকে সামলে নেব। রিয়া আমার বুকের মাঝে হাত দিয়ে বলল, তোমার ভিতরে কেমন জানি কাঁপাকাঁপির একটা শব্দ হচ্ছে। রিয়ার হাত ছুড়ে বললাম, তোমার সাথে এসব কথাগুলো বলছি, খুব কষ্ট হচ্ছে আমার। যাকে বউ করার স্বপ্ন দেখেছি, আর কয়েকদিন পর সে অন্য করা হবে, এর থেকে খারাপ আর কি লাগতে পারে? রিয়া আমার হাত ধরে নিচে নামিয়ে নিল, আমার মুখটা ওর কাছে টেনে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে লাগে একটা লিপ কিস করলো। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে আমার কাছ থেকে দূরে গিয়ে বলল, আজকের পর থেকে তোমাকে যেন এই বাসার ভিতরে না দেখি। তুমি মনে করছো তুমি শুধু একাই আমাকে ভালোবাসো, আমি তোমাকে বাসি না? হ্যাঁ, তবে আজকে একটা কথা শোনো, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার কাছে মৃত। আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য বেটার হবে। আর আমাকে পাবার আশা কখনো করবে না। কিছু কিছু ভালোবাসা অনেক সময় অনেক কারণে কোরবানি দিতে হয়। আমার জন্য না হয় সেটাই করো। তোমার সামনে আমি এই বিয়ে জীবনেও করতে পারবো না। চলে যাও এখান থেকে। তুমি বোঝো না কেন? তোমাকে দেখলে আমার ভিতরে কিছু একটা চলে। এই বলে রিয়া একটু থামলো। হঠাৎ করে এমন কিছু হবে আমি জানতাম না। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম, আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো, শুধু এটুকুই জানতে চাই, আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো মাফ করতে পারোনি তুমি? রিয়া আমার কথার উত্তর দিয়ে বলল, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, যে আমাকে স্পর্শ করছে। হ্যাঁ, আগে এক সময় তুমি আমার কাছে অপরাধী ছিলে, কিন্তু যেই দিন থেকে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে, সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না। আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমাকে আর তুমি কষ্ট দিও না, এখান থেকে চলে যাও। আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই। আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি? এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি জানতাম না। তবে তুমি এখান থেকে চলে যাবে। আমার এই অনুরোধটুকু রাখো, হাত জোর করে বলছি তোমায়। রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। রিয়া আমাকে এইভাবে বলতে পারলো? চোখের কোণে রিয়ার কথা শুনে হালকা করে কিছু পানি জমে গেছে। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই আমি চলে যাব। আর কখনো তোমার সামনে আমি এই মুখ নিয়ে আসবো না, কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সুখে থেকো, দোয়া করি। আর তোমার চিন্তা করতে হবে না, আজকে রাতেই আমি চলে যাব দূরে কোথাও, অজানা দেশে। আমার কথা শুনে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিও লাদেন। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তবে আমি এটা জানি, এই মুহূর্তে সাইমনকে বিয়ে করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। দেখিও, জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি। কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না। যেখানেই থাকো ভালো থাকো, আমি এটাই দোয়া করি। তবে এই রিয়াকে কখনো ভুলে যেও না। আমি এতটা খারাপ ছিলাম না, বিশ্বাস করো। আমি যেই আগের রিয়া খুঁজছো, সে আজ থেকে অনেক বছর আগে মারা গেছে। ভুলে যাও তাকে। আর শেষ একটা কথা, তুমি যতটা পরিমাণ আমাকে ভালোবাসো না, সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে,
আমি শিওর ও সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতো। তোমার ভালোবাসা আমার কপালে ছিল না, তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে। তুমি থাকবে এক জায়গায়, আমি এক জায়গায়, অন্য কারোর বউ হয়ে। তবে লাদের নামে আমার জীবনে কেউ ছিল, সেটা আমার আজীবন মনে থাকবে। আই লাভ ইউ প্রিয়। এটা বলে রিয়া আমাকে ছেড়ে কিছু ফিরে চলে যাচ্ছে। আমি ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছি। আজকে আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল? তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসার সমাপ্তি হয়ে গেল? হয়তো আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনের ভেতরে একটা ভয় চেপে আছে, যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না। ভাবি নাই কখনো আমার এমন দিন আসবে। সত্যি সত্যি যদি সেদিন মারা যেতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ, তবে এর উত্তরটা আমি দিতে পারি নাই। বুকের ভেতরে অজানা একটা কষ্ট চেপে হলো। হেঁটে হেঁটে রুমে গেলাম, কাপড় চোপড় যা ছিল সব গুছিয়ে একটা ব্যাগে রাখলাম। কারণ সিদ্ধান্ত নিয়েছি এখানে আর থাকবো না। আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে, এটা কি আমি তাকে দেখে দেখবো? আর যেখানে রিয়া চায় না আমি এখানে থাকি, মনে হয় সুখেই থাক। ওর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি। শেষবারের মতো রুমের দিকে একবার তাকে দেখলাম, বুক ফেটে কান্না আসছে। রিয়াও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমাকে বিয়ে করে আগের মতো দ্বিতীয় ভুল করতে চায় না। আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে, অথচ কতই না ভালোবাসি আমাকে। আমি কখনো ভাবি নাই এই একটা ভুলের কারণে আজও রিয়া আমাকে মনের ভেতর থেকে ঘৃণা করে, যেটা আমি একটু হলেও বুঝতে পেরেছি। আমি না হয় একটা ভুল করছি, সেদিন তো ও আমার সাথে একই কাজ করছে, তখন কি ওর ভেতরে একটু হলেও অনুতপ্ত হয় নাই? আর হবেই বা কেন? আমি তো ওকে বেশি ভালোবাসি, কিন্তু ও না। ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। আরে ভালোবাসা। আজকে চারিদিকে শূন্যতা, নীরব নিস্তব্ধ পথে আমি একা রুম থেকে বের হলাম। জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে, তবে আর আমাদের বাসে যাব না, আর কাউকে এই মুখ আর দেখাবো না। সবার কাছে আমি অপরাধী। সেই কাছে যেই পা দেবো তখন আচমকা একটা আওয়াজ এলো, আমাদের রেখে এভাবে একা একা পালিয়ে চলে যাবে? হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আশেপাশে তো কাউকে দেখছি না, এই কথাটা বললো। তবে সিঁড়ি দিয়ে কাউকে আসার আওয়াজ শোনা যাচ্ছে। আর একটু অপেক্ষা করতেই পাখি গিয়ে দেখা গেল অন্ধকারের ভেতর থেকে আসতে। আমি একটু পিছিয়ে গেলাম। পাখি আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে দেখলো, তবে ওর চোখ দেখে বুঝলাম ও অন্য কিছু বলতে চায়। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমার কাছ থেকে পাখি ব্যাগটা নিয়ে বললো, কই যান এভাবে এত রাতে পালিয়ে একা একা? হুম। আমি একটা হাসি দিয়ে বললাম, আমার ঠিকানা এখানে না, যার জন্য এখানে আসছি আমাকে বিদায় দিয়ে দিল। কার জন্য বা এখানে থাকবো? আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি আড়াল থেকে সব শুনেছি। তোমার বোনের পিছু করছিলে নাকি? আমি আজকে রাতে আপুকে ঘুমাতে দেখি নাই। জানালা ধরে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পরপর, কিন্তু হঠাৎ আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম। বুঝে গিয়েছিলাম যে এটাই আপু, আর তখনই আপুর পিছু করলাম। আসলেই আপু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মন থেকেও নিজেকে বুঝতে পারছে না। আমি বলি কি, আপনি থাকেন, যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না। পাখির কথা একটা হাসি দিয়ে বললাম, জীবনে অনেক ভুল করছি, হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো। থাক না ও সুখে, আমার ভালোবাসা না হয় কুরবানি দিয়ে দিলাম। আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য? সেটা তুমি বুঝবে না, আর দোয়া করি তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয়। আমি কি কোনো অপরাধ করেছিলাম? পাখির মুখের উপর তাকে বললাম, আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল, আর আমার মতো বাজে ছেলের সাথে তোমার যায় না। ভালো কাউকে দেখে বিয়ে করে নিও। পাখি এবার কান্নার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো, সত্যি আপনি চলে যাবেন? চলে যাব অজানা এক ঠিকানায়, যেটা আমার নিজেও জানি না। আমার কথা তো মনে রাখবেন। আরে তোমার মুখটা কি ভুলে যাওয়ার মতো? আমি বলে যাচ্ছি, রিয়ার থেকেও ভালো বেটার কোনো স্বামী পাবে তুমি। আমাকে মাফ করবেন, আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। আরে এসব কথা বাদ দাও। গলা থেকে একটা চেন খুলে পাখির হাতে দিয়ে বললাম, রিয়াকে বিয়ের গিফট হিসেবে দিয়ে দিও এটা। এই চেনটা আমার আম্মুর খুব ফেভারিট ছিল, সেটা আমারও। এছাড়া আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। পাখি আমার হাত থেকে চেনটা নিয়ে বললো, খুব কষ্ট হচ্ছে না আপনার আপুর জন্য? চোখের পানি লুকিয়ে বললাম, অনেক কষ্ট হচ্ছে, তবে সেটা দেখাতে পারছি না কাউকে। বাসায় গিয়ে ঘুমাও, এত রাতে এখানে কেউ দেখলে তোমার সন্দেহ করবে। আরে আমার কথা ছাড়েন, এত রাতে আপনি কোথায় যাবেন এখন? পাখির হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, জানি না এখন কোথায় যাব, তবে এখন দু চোখ যেখানে যায় সেখানেই যাব। ভালো থাকিও বলে পিছু ফিরে হাঁটতে লাগলাম। আর পিছন থেকে পাখি আমাকে ডেকে যাচ্ছে, কিন্তু আমি সেদিকে থাকালাম না। মায়াবাড়ি আর লাভ নাই। শেষবারের মতো যদি রিয়াকে একটু দেখতে পারতাম
ও রুমের দরজা খোলা আছে, কিন্তু আফসোস যেতে পারবো না। ওখান থেকে যেতে অনেক কষ্ট হচ্ছে, কিছুতেই মন মানছে না রিয়ার কাছ থেকে দূরে সরে যাই। এত ভালোবাসার পরেও আজকে আমি ব্যর্থ। রিয়াদের বাসা থেকে বেরিয়ে